ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা জৈব রসায়নের প্রথম অংশটি পড়েছ। এই প্রথম অংশটি পড়তে গিয়ে যদি কোনো অসুবিধা, কোথাও বোঝার জায়গার কোনো অসুবিধা থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার। ওকে, চলো নেক্সট সিট। আগের অংশে আমরা পড়েছি হাইড্রোকার্বন দুই রকমের, একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন ও অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন কাদের বলে? যেখানে কার্বন কার্বন শুধু এক বন্ধন থাকবে তাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে, আর যেখানে কার্বন কার্বন হয় দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে সেটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কিন্তু এই দ্বিবন্ধন বা ত্রিবন্ধনটা কার্বন কার্বন হতে হবে, অন্য কোনো মৌলের সাথে হলে হবে না। ইথেন হলো সম্পৃক্ত হাইড্রোকার্বনের সবথেকে ছোট একটা অণুর উদাহরণ, যেখানে মাত্র দুটি কার্বন পরমাণু তারা সম্পৃক্ত অবস্থায় আছে। মিথেন অণু ছাড়া অ্যালিফ্যাটিক শ্রেণীর সব সম্পৃক্ত হাইড্রোকার্বন অণুর কার্বন কাঠামো তৈরি হয় প্রয়োজনীয় সংখ্যক কার্বন চতুস্তলক দিয়ে। এই ইথেন অণুর গঠনেতে কি আছে? দুটি কার্বন চতুস্তলক দিয়ে তৈরি, অর্থাৎ ইথেনে যে দুটি কার্বন পরমাণু আছে এই দুটি কার্বন পরমাণুই কিন্তু চতুস্তলকীয় আকারে আছে। তোমরা যে এই শীটে যে ডান দিকের যে ছবিটা সেটাই তার প্রমাণ করে। ছবি থেকে বোঝা যাচ্ছে যে ইথেন অণুতে কটা সিঙ্গেল বন্ধন আছে, মানে কটা এক বন্ধন আছে? 7টা এক বন্ধন আছে। তাদের মধ্যে 6টা হলো CH বন্ধন আর একটা CC বন্ধন। দুটি চতুস্তলকীয় কার্বন পরমাণুর সংযোগে উৎপন্ন হয় বলে এই মিথেন অণুর HCH ও HCC এই বন্ধন কোণের প্রতিটির মান 109 ডিগ্রি 28 মিনিট। কারণ এখানে দুটো কার্বন পরমাণু, মিথেনে যেমন একটা চতুস্তলকীয় আকারে থাকে, ইথেনে দুটো কার্বন দুটোই চতুস্তলকীয় আকারে আছে। আর বন্ধন সিসি বন্ধন কোণের মান 1.54 অ্যাংস্ট্রম আর CH বন্ধন কোণের মান 1.10 অ্যাংস্ট্রম। এখানে দুটো কার্বন আছে, ঠিক এর পরে কার্বন সংখ্যা একটা বাড়লে সেটাকে বলা হয় তখন প্রোপেন। প্রোপেন সম্ভবত প্রোপেনের গঠন তোমাদের সিলেবাসে নেই, তো আমি শুধু প্রোপেনের স্ট্রাকচারটা এখানে লিখে রেখে দিয়েছি, তোমরা স্ট্রাকচারটা সম্বন্ধে ধারণা করতে পারবে। চলো নেক্সট সিট। এবার আসি ইথিলিন ও অ্যাসিটিলিন। ইথিলিন ও অ্যাসিটিলিন হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ, অর্থাৎ এখানে হয় দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে। ইথিলিনে একটা কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। ইথিলিন অণুর গঠন সমতলিক এবং এই অণুতে বন্ধন কোণগুলির মান 120 ডিগ্রি, মানে HCH এই বন্ধন কোণের মান 120 ডিগ্রি। তাছাড়া এই অণুর দুটি কার্বন পরস্পর দ্বিবন্ধনে যুক্ত হয়ে আছে। এখানে CC বন্ধন দৈর্ঘ্য 1.34 অ্যাংস্ট্রম আর CH বন্ধন দৈর্ঘ্য 1.08 অ্যাংস্ট্রম। এর পরের অণু অ্যাসিটিলিন, ইথাইন বা অ্যাসিটিলিন। এই অ্যাসিটিলিন অণুর একটা
ত্রিবন্ধন আছে। ছবিতে দেখা যাচ্ছে HCCH, ওই সিসি বন্ধনটা ত্রিবন্ধন। যেহেতু এটা ত্রিবন্ধন, এই HCH কোণের মান 180 ডিগ্রি। যেহেতু এই অ্যাসিটিলিনে সিসি বন্ধন HCH বন্ধন কোণের মান 180 ডিগ্রি, সেই জন্য এই অণুর গঠন আকৃতি সরল রৈখিক, অর্থাৎ একটা প্লেন পেপারের উপর একটা একটা অ্যাসিটিলিন অণুকে একটা প্লেন পেপারের উপর বসানো যেতে পারে। এখানে সিসি বন্ধন দৈর্ঘ্য 1.20 অ্যাংস্ট্রম এবং সিএইচ বন্ধন দৈর্ঘ্য 1.06 অ্যাংস্ট্রম। নেক্সট সিট। এবার হলো হাইড্রোকার্বন মূলক বা জৈব মূলক। কোন একটা হাইড্রোকার্বন থেকে যদি এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অপসারিত হয়, তাহলে যেটা পড়ে থাকে সেইটাকে বলা হয় হাইড্রোকার্বন মূলক বা জৈব মূলক। যেমন মিথেন। মিথেনে কি আছে? 4টে হাইড্রোজেন পরমাণু আছে, তার থেকে একটা সরে গেল, কি হয়ে থাকলো? শুধু তাহলে CH3 হয়ে গেল। তাহলে তার আগে যে দাগটা আছে কি, ওটা হচ্ছে যে হাইড্রোজেন পরমাণুটা যে বন্ধনের সঙ্গে যুক্ত ছিল, সেটা হচ্ছে ওই বন্ধনটা। শুধু হাইড্রোজেন পরমাণুটা বেরিয়ে গেছে, কিন্তু ওই বন্ধনটা থেকে গেছে, সেই জন্য বন্ধন CH3। ঠিক তার পরের উদাহরণ ইথেন। ইথেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু সরে গেল, তাহলে কটা হলো? C2H5 ছিল কটা? C2H6, একটা হাইড্রোজেন পরমাণু সরে গেল, C2H5 বন্ধনটা থেকে গেল। তাই যখন কোনো হাইড্রোকার্বন মূলক বা জৈব মূলকের আমরা উদাহরণ লিখব, তখন কিন্তু এই বন্ধনটা দিতে হবে, বন্ধন ছাড়া কিন্তু উত্তরটা অসম্পূর্ণ। প্রোপেন থেকে C3H8 একটা হাইড্রোজেন সরে গেল, এই H8টা H7 হয়ে গেল, বন্ধনটা থেকে গেল। তাহলে মিথেন থেকে যখন একটা হাইড্রোজেন ছেড়ে যায়, তাকে বলা হয় মিথাইল। ইথেন থেকে ইথাইল, প্রোপেন থেকে প্রোপাইল। যদি 4টে কার্বন হয় বিউটেন, C4H10, সেখান থেকে ছেড়ে গেলে একটা হাইড্রোজেন বিউটাইল মূলক। পরের সিট। কার্যকরী মূলক বা ক্রিয়াশীল মূলক। যে পরমাণু বা পরমাণুগুচ্ছ কোনো যৌগের অণুতে, কোনো জৈব যৌগের অণুতে থেকে যৌগটির বিশেষ বিশেষ ধর্ম প্রকাশ করে, তাকে কার্যকরী মূলক বা ক্রিয়াশীল মূলক বলে। এই কার্যকরী মূলকটা কি? কার্যকরী মূলক হচ্ছে যে মূলকটা বা যে মৌল হোক বা একগুচ্ছ মৌল হোক, যেটা একটা জৈব যৌগের অণুতে থাকলে আমরা বুঝে নিতে পারবো যে ওই জৈব যৌগটা কোন শ্রেণীর জৈব যৌগ। যেমন অ্যালকোহল একটা শ্রেণীর জৈব যৌগ, অ্যালডিহাইড একটা শ্রেণীর জৈব যৌগ, অ্যাসিটোন, অ্যামিন, নাইট্রো, এইভাবে আলাদা আলাদা অনেক জৈব যৌগের শ্রেণীবিভাগ আছে। তো সেইখানে যে পরমাণুটা থাকলে বা পরমাণু গুচ্ছটা একসাথে থাকলে আমরা ধরে নিতে পারবো যে এটা সেই শ্রেণীর জৈব যৌগ। অর্থাৎ সেই শ্রেণীর জৈব যৌগটা একটা পার্টিকুলার, একটা নির্দিষ্ট কাজই করে। অ্যাসিড যেমন একটা অ্যাসিডের কাজ করে, অ্যালকোহল যেমন একটা অ্যালকোহলের কাজ করে। মানে অনেকটা ওই ধরো একটা পোশাক দেখে যেমন মানুষকে আমরা চিনতে পারি যে কোনো একটা মানুষ, যেমন ধরো একটা উকিলের একটা পোশাক কেউ পরে আছে, মানে একটা উকিলের কালো কোট পরে আছে, তাহলে এই কালো কোট পরা লোকটাকে দেখলে আমরা বুঝতে পারি ও একজন উকিল এবং ওনার কি কাজ, ওনার একটা পার্টিকুলার এক ধরনের কাজই উনি করেন। তারপরে একটা ডাক্তার, তার অ্যাপ্রন পরে আছেন, তার গলায় একটা স্টেথো আছে, তাহলে ওই স্টেথোটা গলায় ঝুলে আছে, তাহলে আমরা বুঝতে পারি যে উনি একজন ডাক্তার এবং ডাক্তার তার নির্দিষ্ট শ্রেণীর একটা কাজ করেন। ঠিক এরকম ভাবে আরো অনেক সমাজে যাদের পোশাক, যেমন পুলিশ,
পুলিশের পোশাক দেখলেই বুঝি যে উনি এক ধরনের কাজ করেন, মানে উনি পুলিশ, ওনার কাজের ক্ষেত্রটা আলাদা। ঠিক সেই রকম ওই কার্যকরীমূলকও সেই রকম, সেই কার্যকরীমূলকটা যে জৈব যৌগে থাকবে সেই জৈব যৌগের পুরো তার গঠন বৈশিষ্ট্য, তার বিক্রিয়ার ধরন সমস্ত আলাদা 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 এরকম হয়ে থাকে আর কি। এখানে কতগুলো ক্রিয়াশীল মূলকের গঠন, তার সংকেত, তার কোন যৌগের শ্রেণীর পরিচয় সেগুলো উদাহরণ দেওয়া হলো। যেমন OH থাকলে বলা হয় হাইড্রক্সিল, যেমন মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, ফেনল। অ্যালডিহাইড তার সংকেত CHO, কিটো CO, এবং প্রত্যেকের শুধু সংকেতটাও দেওয়া আছে এবং গঠনটাও দেওয়া আছে। কখনো কখনো পরীক্ষায় এই শুধু গঠনটাও জানতে চায় যে CO মানে কিটো গ্রুপ আর অ্যালডিহাইড CHO গ্রুপ, এই দুটো গঠন কিন্তু আলাদা করে লিখতে দেয়। এই যেমন অ্যালডিহাইডে একটা CHO, C এর সঙ্গে দুটো বন্ধনে একটা অক্সিজেন আছে আর একটা সিঙ্গেল বন্ধনে হাইড্রোজেন আছে, কিন্তু ওই হাইড্রোজেনটাকে যদি আমি সরিয়ে দিই, ওখানে যদি না লিখি, তাহলে কিন্তু সেটা CO হয়ে গেল, কিন্তু বন্ধনটা থেকে গেল, তাহলে সেটা আবার অন্য গ্রুপ হয়ে গেল, কিটো হয়ে গেল। আমরা এর পরের উদাহরণটা দেখি। কার্বক্সিল COOH, মানে এটা হচ্ছে অ্যাসিড গ্রুপ। ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, বেঞ্জোইক অ্যাসিড। এই যে কার্বক্সিল গ্রুপের গঠনে কি দেখা যাচ্ছে, একটা কার্বনের সঙ্গে আগেরটায় যেমন অ্যালডিহাইডে ছিল ওপরের দিকে একটা অক্সিজেন ডবল বন্ড আর পাশে একটা শুধু H ছিল, এখানে একটা OH হয়ে গেছে, সেই জন্য এটা একটা অ্যাসিড গ্রুপ হয়ে গেছে। তো এই অ্যাসিড গ্রুপটা কি COOH। এরপর হচ্ছে অ্যামিন, NH2 গ্রুপ। ইথার, বন্ড ও বন্ড, মানে শুধু একটা অক্সো গ্রুপ, অক্সিজেন আছে আর কিছু নেই। যেমন ডাইমিথাইল ইথার, ডাইইথাইল ইথার, একটা অক্সিজেনের দুই দিকে দুটো মিথাইল গ্রুপ, একটা অক্সিজেনে তখন ওটা ডাইমিথাইল হচ্ছে, একটা অক্সিজেনের দুদিকে দুটো ইথাইল গ্রুপ, তখন সেটা হচ্ছে ডাইইথাইল গ্রুপ। এছাড়া আছে এস্টার, যেমন মিথাইল অ্যাসিটেট। অ্যামিনো গ্রুপে মিথাইল অ্যামিন, ইথাইল অ্যামিন, একটা NH2 এর সঙ্গে একটা মিথাইল গ্রুপ থাকলে মিথাইল অ্যামিন, ইথাইল থাকলে ইথাইল অ্যামিন, একটা ফিনাইল গ্রুপ থাকলে ফিনাইল অ্যামিন। পরের শীট। সমবয়বতা, যে বৈশিষ্ট্যের জন্য একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন ভিন্ন ভৌত রাসায়নিক ধর্মবিশিষ্ট যৌগের যে উদ্ভব হয় তাকে সমবয়বতা বা আইসোমেরিজম বলে। অর্থাৎ একটা যৌগের আণবিক সংকেতটা একই, কিন্তু সেই একই আণবিক সংকেত বিশিষ্ট সেই যৌগটা যখন তাকে গঠনে ভাঙা হয় তখন দেখা যায় তার দুটো কি কখনো কখনো তিনটেও হতে পারে, দুটো তার গঠন আমরা পাই। কিন্তু দুটো গঠন পাওয়া মানে তার দুটো আলাদা আলাদা যৌগ হয়ে গেল, কিন্তু তার আণবিক সংকেত কিন্তু একই। এই রকম ধরনের যে যৌগ, এদের যে এই যে বৈশিষ্ট্যটাকে বলা হয় সমবয়বতা বা আইসোমেরিজম। মানে ওই রাসায়নিক যৌগের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখতে পাই যে এই দুটো বা তার বেশি আলাদা আলাদা যৌগের তাদের আণবিক সংকেতটা কিন্তু একই। অর্থাৎ ধর্ম ও প্রকৃতি আলাদা হওয়া সত্ত্বেও তাদের কিন্তু বেশি দুই বা তার বেশি বিভিন্ন রাসায়নিক যৌগকে একই আণবিক সংকেত দিয়ে বোঝানো হয়। যেমন একটা অ্যাসিড আর একটা অ্যালকোহল, এদের দুজনের দুটো আলাদা আলাদা যৌগ, আলাদা আলাদা শ্রেণীর যৌগ, কিন্তু এদের কার্বনের সংখ্যা আর হাইড্রোজেনের সংখ্যা যোগ করলে যে টোটাল সংখ্যাটা হয়, আবার ওই অ্যাসিডের যে কার্বনের সংখ্যা আর হাইড্রোজেনের সংখ্যাটা যোগ করলে যে যা হয় দেখা যাচ্ছে যে অ্যালকোহলের ক্ষেত্রে যা কার্বন হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে, আবার অ্যাসিডের ক্ষেত্রেও সেই হাইড্রোজেন আর কার্বন পরমাণুর সংখ্যাটা একই হচ্ছে।
সেই আণবিক সংকেতটা এক, কিন্তু তাদের গঠনটা আলাদা। এই রকম বিশেষ বৈশিষ্ট্যের ঘটনাকে বলা হয় আইসোমেরিজম। এবং এই যে অণু দুটো, এই যে যৌগ দুটো, এরা পরস্পরের আইসোমার বা সমবয়ব বলে। গঠনগত সমবয়বতা, একই আণবিক সংকেত কিন্তু বিভিন্ন গঠন সংকেত বিশিষ্ট ভিন্নধর্মী দুই বা ততোধিক যৌগ গঠনের ঘটনাকে গঠনগত সমবয়বতা বলে। এই গঠনগত সমবয়বতা তিন রকমের হতে পারে। নাম্বার 1, শৃঙ্খল বা নিউক্লিয় সমবয়বতা। নাম্বার 2, অবস্থানগত সমবয়বতা। নাম্বার 3, ক্রিয়াশীলমূলক ঘটিত সমবয়বতা। তো প্রথমে শৃঙ্খল ঘটিত সমবয়বতা। এখানে যে উদাহরণটি আছে সেটি হলো C5H12 এর আণবিক সংকেত। এই C5H12 এ 5টা কার্বন আর 12টা হাইড্রোজেন পরমাণু। এখন এই 5টা কার্বন আর 12টা হাইড্রোজেন পরমাণু দিয়ে আমরা মোট কত রকমের যৌগ তৈরি করতে পারি, যেটা শুধু গঠনটাই আলাদা হবে, বাদবাকি সব মোটামুটি ঠিক থাকবে। তো প্রথম যে যৌগটা সেটা হচ্ছে N-পেন্টেন। এই N-পেন্টেনটা দেখা যাচ্ছে একটা স্টেট চেন, পরপর কার্বনগুলো একটা স্টেট চেনের মতো হয়ে আছে। তো N কেন? N মানে হচ্ছে নর্মাল পেন্টেন। নর্মাল মানে এই স্টেট চেনটা যে যখন কোনো একটা কার্বন পরমাণুগুলো চেন আকারে পরপর থাকবে, তখন সেটাকে আমরা নর্মাল বলি, যদি কোনো সাইড দিয়ে কোনো ব্রাঞ্চ বা সাইড দিয়ে যদি কোনো চেন না থাকে। এর পরেরটা হচ্ছে আইসোপেন্টেন। ওই যে স্টেট চেনের ধরো মাঝখানে কোনো একটা কার্বন CH2 বা CH3 যেটা চেন হিসেবে সাইডের দিকে আছে, হ্যাঁ, ওটা স্টেট চেন থেকে এটা বেরিয়ে গেছে, সেটা হচ্ছে একটা বেরিয়ে গেলে তখন বলা হয় আইসোপেন্টেন। আর 3 নম্বরে আছে আর একটা কার্বন পরমাণু আবার আর একটা চেন হয়ে গেছে, মানে আর একটা সাইড চেন হয়ে গেছে, এটাকে বলা হয় নিওপেন্টেন। তো N-পেন্টেন, আইসোপেন্টেন এবং নিওপেন্টেন। এই N-পেন্টেনেও 5টা কার্বন 12টা হাইড্রোজেন, আইসোপেন্টেনেও 5টা কার্বন 12টা হাইড্রোজেন, আর নিওপেন্টেনেও 5টা কার্বন 12টা হাইড্রোজেন। কিন্তু যেহেতু এদের গঠনটা আলাদা, এদের রাসায়নিক বৈশিষ্ট্যটা আলাদা, সেই জন্য N-পেন্টেনের বয়লিং পয়েন্ট 309 কেলভিন, আইসোপেন্টেনের 301 কেলভিন, আর নিওপেন্টেনের বয়লিং পয়েন্ট 281 কেলভিন। নেক্সট শিট। এবার হলো অবস্থানগত সমবয়বতা। উদাহরণে কি আছে? C3H7OH, এটা হচ্ছে আণবিক সংকেত। তাহলে এই OH দেখে আমরা কি বুঝবো? এটা একটা অ্যালকোহল, মানে অ্যালকোহলে OH গ্রুপ হচ্ছে কার্যকরী মূলক। এই OH গ্রুপের কার্যকরী মূলকটা এখানে যে দুটো আইসোমার রয়েছে বা সমবয়ব রয়েছে, এদের এই OH মূলকটা দুটো পজিশনে আছে। প্রথমটা হচ্ছে N প্রোপাইল অ্যালকোহল, মানে নর্মাল প্রোপাইল অ্যালকোহল। আমরা নর্মালকে বলবো এর পরবর্তীকালে যখন দেখব, যখন 1 নম্বর মানে একদম ধারের কার্বনটা যে কোনো একদিকের, হয় ডান দিক বা বাঁ দিক, যে কোনো একদিকের যে প্রথম কার্বন পরমাণুর সঙ্গে যদি কোনো কার্যকরী মূলক থাকে, মানে অ্যাটাচ থাকে, সেইটাকে আমরা নর্মাল বলবো। 1 নম্বরে আছে প্রথমটা, ওই জন্য N প্রোপাইল অ্যালকোহল। যেই এটা পরেরটা মানে 2 নম্বরে চলে গেছে, টোটাল কার্বন পরমাণু আছে 3টে, তাহলে প্রথমের সঙ্গে যেটা যুক্ত আছে সেটা নর্মাল, যেই C2 মানে 2 নম্বর কার্বন পরমাণুতে যুক্ত আছে তখন এটা হয়ে গেল আইসোপ্রোপাইল অ্যালকোহল। তার পরের উদাহরণটা দেখো, C4H6 আণবিক সংকেত। একটা হচ্ছে 1 বিউটাইন, মানে ত্রিবন্ধন আছে, ত্রিবন্ধন থাকলে আমরা কি বলি? আইন, আমরা আগেই পড়েছি আইন। 3 নম্বর গঠনগত সমবয়বতা হলো কার্যকরী মূলক ঘটিত সমবয়বতা। মানে এখানে যে পরিবর্তন কোনটা হবে? কার্যকরী মূলকের পরিবর্তন হবে, কিন্তু তার আণবিক সংকেত একই থাকবে। যেমন C2H6O, এইটা আণবিক সংকেত। তাহলে এর কার্যকরী মূলক যখন হবে প্রথমটার ইথাইল অ্যালকোহল,
মানে এর কার্যকরী মূলক হচ্ছে OH। এটাকে যখন C2H6O এটাকে যখন গঠনগতভাবে আমরা ভাঙবো তখন এখানে একটা OH মূলক আসবে। কিন্তু আর এক রকম ভাবে হতে পারে, সেটা ওই আগে বলেছি বন্ধন ও বন্ধন, এটা হচ্ছে ইথার গ্রুপ, ক্রিয়াশীল মূলক এর হচ্ছে অক্সো এটাকে বলা হয়। তো প্রথমটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, এর C2H6O আণবিক সংকেত। আবার ডাইমিথাইল ইথার, মানে ওই একটা অক্সিজেনের দুদিকে দুটো মিথাইল গ্রুপ আছে, মানে দুদিকে দুটো CH3 গ্রুপ আছে, তাই ডাই দুটো আছে মানে ডাই, ডাই একই মিথাইল, মিথাইল গ্রুপ CH3 মিথাইল গ্রুপ দুটো আছে, তাই ডাইমিথাইল, ডাইমিথাইল ইথার। পরের উদাহরণে C3H6O, এর দু রকম যৌগ হতে পারে, একটা হচ্ছে অ্যাসিটোন যৌগ, একটা হচ্ছে অ্যালডিহাইড যৌগ। যেটা অ্যাসিটোন যৌগ মানে হচ্ছে কিটো গ্রুপ, কিটো CO আছে, তাহলে CH3CO CH3, মাঝখানেরটা হচ্ছে ক্রিয়াশীল মূলক CO। আর পরের যৌগটা হচ্ছে প্রোপান অ্যালডিহাইড, CH3 CH2 তারপরেরটা CHO, আমরা CHO থাকলে কি বলি অ্যালডিহাইড গ্রুপ, তাই প্রোপান অ্যালডিহাইড। প্রোপান কেন, তিনটে কার্বন হলে প্রোপান, প্রপ তিনটে কার্বন হলে বলা হয় প্রপ, তাই প্রোপান, প্রোপান অ্যালডিহাইড। সমগণীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ, একই মৌলসমূহ দ্বারা গঠিত ও একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশযোগ্য, অভিন্ন কার্যকরী মূলক, মানে কার্যকরী মূলক একই থাকবে, এই রকম এই বিশিষ্ট জৈব যৌগের আণবিক ভরের ক্রমবর্ধমান অনুযায়ী সাজালে যে শ্রেণী পাওয়া যায় এবং দুটো অবস্থিত সদস্যের মধ্যে যাদের আণবিক সংকেতের পার্থক্য হবে বন্ড CH2, এই শ্রেণীকে বলা হয় সমগণীয় শ্রেণী। আর একটু সহজভাবে বললে বোঝা যায় যে একটা উপশ্রেণী অ্যালকেন, অ্যালকেনের যে পরপর যৌগগুলো হলো 1 নম্বর কার্বন, কার্বন একটা থাকলে, কার্বন দুটো থাকলে, কার্বন তিনটে থাকলে, কার্বন চারটে থাকলে যে নামগুলো হয়, যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। তাহলে মিথেন থেকে ইথেনে কার্বন আর হাইড্রোজেনের পরমাণুর যে পার্থক্য CH2, একটা কার্বন আর দুটো হাইড্রোজেনের পার্থক্য, তেমনি ইথেন আর প্রোপনের সাথে ওই CH2 পার্থক্য, প্রোপেন আর বিউটেনের মধ্যেও CH2 পার্থক্য। এটা একটা উপশ্রেণী হলো, মানে অ্যালকেন উপশ্রেণী। তেমন অ্যালকিন, ইথিলিন, প্রোপিলিন, বিউটিলিন। ইথিলিন হচ্ছে C2H2, প্রোপিলিন C3H6, তাহলে এদের মধ্যে পার্থক্য কত, একটা কার্বন দুটো হাইড্রোজেন মানে CH2, তেমনি প্রোপিলিন বিউটিলিন পার্থক্য CH2। ঠিক এইভাবে আর একটা উপশ্রেণী অ্যালকাইন, অ্যাসিটিলিন, মিথাইল অ্যাসিটিলিন, ইথাইল অ্যাসিটিলিন, এইভাবে একে অপরের সঙ্গে পার্থক্য হচ্ছে CH2। তো এই এখানে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, সেটা অ্যালকোহল হতে পারে, অ্যালডিহাইড হতে পারে, কিটোন হতে পারে, কিটো গ্রুপ হতে পারে, যে কোনো উপশ্রেণীর যে যৌগগুলো তার নিচের যৌগ তার ওপরের যৌগ, এই দুটোর মধ্যে পার্থক্য সবসময় CH2 থাকবে। এখন এই একই উপশ্রেণী বা গোষ্ঠীর জৈব যৌগগুলির মধ্যে যে পরস্পর প্রতিবেশী যৌগের আণবিক সংকেতের তফাৎ হলো অর্থাৎ CH2 গ্রুপ, এবং এদের রাসায়নিক ধর্মগুলো মোটামুটি একই ধরনের হয়, এবং এদের আণবিক ওজন বাড়াবার বা কমাবার সাথে সাথে যৌগগুলির ভৌত ধর্মের ক্রমপরিবর্তন ঘটে। এখন এই জৈব রসায়নে এই সমগণীয় শ্রেণীটা তৈরি খুব দরকার, তার কারণ এতে অগণিত যে জৈব যৌগগুলো আছে তাদের একটা পঠন পাঠনে একটা শৃঙ্খলা এসেছে। যদি এই শৃঙ্খলাটা না থাকতো বা এই যে সমগণীয় শ্রেণীটা না তৈরি করা হতো, তাহলে কি হতো, তাহলে আমাদের প্রতিটা যৌগের ধর্ম প্রকৃতি আলাদা আলাদাভাবে মনে রাখতে হতো, তার মানে একটা বিরাট চাপ পড়তো আমাদের উপর। তো সেই জন্যই এই সমগণীয় যৌগগুলির রাসায়নিক ধর্ম মোটামুটি একই থাকে। যেমন অ্যালকেন যৌগগুলো যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন ইত্যাদি,
এরা প্রত্যেকেই জলে প্রায় অদাব্য, মানে জলে গলে না। এরা বেশ সুস্থির যৌগ হয়, এদের রাসায়নিক সক্রিয়তা খুব কম, এদের একটা হাইড্রোজেন পরমাণু একটা ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত করা যায়। অর্থাৎ মিথেনের মধ্যে যে ধর্মটা দেখা যায়, এই প্রত্যেকটা ধর্ম মিথেনের মধ্যে দেখা যায়, ঠিক একইভাবে এই প্রত্যেকটা ধর্ম ইথেনের মধ্যেও দেখা যায়, প্রোপেনের মধ্যেও দেখা যায়, নর্মাল বিউটেনের মধ্যেও দেখা যায়। অর্থাৎ এই সমগণীয় শ্রেণীর একটির মোটামুটি ধর্ম জানা থাকলে আমরা সেই শ্রেণীর অন্যান্য যৌগগুলোর ধর্ম আমরা কিছুটা আন্দাজ করতে পারি বা অনেকটাই আন্দাজ করতে পারি।